মিস্টার তীব্র, আপনার রুটিনের সবকিছুই ঠিক আছে, বাট 3টি কারণে আপনার অবনতি ঠেকছে না। সিগারেট আর রাত জাগার কারণে কোনো ইমপ্রুভ তো হচ্ছে নাই, আর ঔষধের অনিয়মের জন্য অবনতি হচ্ছে। বুঝতে পারছি আপনার ঘুম না হওয়ার কারণটা, এমনকি সিগারেট খাওয়ার কারণটাও। স্যার, আমি আগে থেকে সিগারেট এখন অনেক কম খাই তো, আর কিছুদিনের মধ্যেই বাদ দিয়ে দেবো। সবকিছুই তো সময় সাপেক্ষ। তা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় না আপনি ওষুধটা ঠিক মতো খাচ্ছেন। ওষুধ ঠিক মতো না খেলে তো আমি কিছু করতে পারবো না। আপনি আমার সাথেও ঠিক সময় দেখা করেন না। আপনার আসার কথা ছিল আরো 45 দিন আগে। আপনি এলেন কবে? কাজে চাপে থাকি স্যার, যার জন্য নিজের দিকে সময় দেওয়ার কথা মনেই থাকে না। আপনি আত্মবিশ্বাসী ঠিকই, কিন্তু জীবনের মায়াটা খুব কম। নেই বললেই চলে। হতে পারে। ডক্টর প্রেসক্রিপশন লিখতে লিখতে বলল, আপনাকে যে ডক্টর শ্রীনারায়ণকে দেখাতে বলেছিলাম, দেখিয়েছিলেন? না, আজই দেখাবো। আপনার ওয়াইফ এসেছেন? হ্যাঁ। দুজনই দেখিয়ে নিন তাহলে। আর আমি আবার স্ট্রিট অর্ডার দিচ্ছি, আগামী 3 মাস এই ওষুধগুলো রেগুলার খাবেন। একদম অনিয়ম করা যাবে না। কাটায় কাটায় 3 মাস পর আসবেন। একদিন আগেও না, পরেও না। পরের বার যদি অনিয়ম করেন তাহলে বাসার আসা বাদ দিন। এবার অনিয়ম করার কারণে শুধু বুকে ব্যথা দেখা দিয়েছে। নেক্সট টাইমে কি হয় বুঝবেন হারে হারে। তাই দয়া করে আমার কথা রাখেন। ওকে স্যার। প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। আর আমি এখান থেকে ডক্টর শ্রীনারায়ণকে জানিয়ে দিচ্ছি, উনি যে সময় দেখা করতে বলে দেখা করে নেবেন। ও চেষ্টা করবে আপনার সর্বোচ্চ সহযোগিতা করার। শ্রীনারায়ণ আমার বন্ধু, আর আপনি আমার রেগুলার পেশেন্ট। আপনার সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করা আমার দায়িত্ব। জি ধন্যবাদ স্যার, উঠি তাহলে। দেশে ফেরার আগে দেখা করে যাবেন। আমি তো এখন ব্যস্ত, তাই বলছি না। নেক্সট টাইমে আপনার ওয়াইফকে সাথে নিয়ে আসবেন। শিওর স্যার। তীব্র উঠে বেরিয়ে গেল। মিশন বাইরে চেয়ারে বসে একটা ছোট্ট পিচ্চির সঙ্গে খেলা করছে। তীব্র মিশনের পাশে বসলো। হয়ে গেছে আপনার? হুম। আবার সন্ধ্যাবেলা আসতে হবে। হো হো। চলো তাহলে হোটেল ফেরা যাক। আবার আসতে হবে তো, এতক্ষণ এখানে বসে থাকাটাও সম্ভব না। মিশন বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে তীব্রর সাথে চলে যায়। আবারও সন্ধ্যাবেলা আসে ডাক্তার শ্রীনারায়ণের শরণাপন্ন হতে। মিশন ওয়েটিং রুমে বসবে তখন তীব্র বলে ওঠে, বসো না, আমার সাথে ভেতরে চলো। ভেতরে গেল? পেশেন্ট আপনি, আমি কি করব? আমরা দুজনেই পেশেন্ট, তুমি চলো ভেতরে। আশ্চর্য, আমি কেন যাব? পাগল, মাথা খারাপ? তীব্র চোখ গরম করে বলল, তোমার সমস্যা কোথায় আমার সাথে গেলে? আমি বলছি চলো। আমার কোনো রোগ থাকলে তো আমি যাব। আপনি যান। আমি যাব কেন সেটা তো বলুন। তোমাকে বশ করার জন্য কালো জাদু করব। এই আপনার সমস্যা কোথায়, সোজা উত্তর দিন। তোমাকে সাইকিয়াট্রিস্ট দেখাবো। মিশন চমকিত দৃষ্টিতে বলল, হোয়াট? পাগলের ডাক্তার আমি দেখাবো কেন? আমি তো সুস্থই। আমাকে কোনো আমাকে কোন অ্যাঙ্গেল থেকে পাগল লাগে? তোমাকে কে বলেছে সাইকিয়াট্রিস্টের কাছে পাগলেরা আসে? মিশন চেয়ারে পা তুলে বসতে বসতে বলল, বলার কি আছে, জানা কথাই। দেখো মিশান, যদি ভালো মতো আমার সাথে না যাও তবে এখন এমন সিন ক্রিয়েট করব সবাই ভাবে তুমি পাগল। হাঁ করে তাকিয়ে থাকবে প্রত্যেকে। তাই বলছি ভদ্র মেয়ের মতো চলো আমার সাথে। আজব, আমার সমস্যা কোথায়? সমস্যা তোমার না, আমার সমস্যা। আমি যে ডক্টরকে আমার সমস্যার কথা বলার সময় সবকিছু ভুলে যাই, তুমি মনে করিয়ে দেবে। আমি কিছু জানলে তো মনে করিয়ে দিব, তাই না? আমার কথাগুলো শোনো মন দিয়ে। আমরা দুজনে সাইকিয়াট্রিস্ট দেখাবো। আমি বলবো আমার তোমাকে দেখলে মেজাজটা গরম হয়, এটা কারণ কি? সমস্যা কি আমার মাঝে নাকি তোমার? মিশন উত্তর না দিয়ে তির্যকভাবে তাকিয়ে রইল তীব্রর দিকে। তীব্র হাত বাড়িয়ে মিশনের হাত ধরে টান দিতেই মিশন উঠে দাঁড়ালো। তীব্রর সাথে ডক্টরের চেম্বারে ঢুকলো। পরিচয় দিতেই ডক্টর চিনে ফেলল, কারণ তার বন্ধু থেকে তীব্র সম্পর্কিত তথ্য আগেই পেয়ে গেছে। যার সমস্যাটা জটিল বেশি তারটা আগে বলুন। মিশন চুপ করে তীব্রর মুখের দিকে তাকিয়ে নজর সরিয়ে অন্যদিকে ফিরে রইল। তীব্র হালকা গলায় কাশি দিয়ে বলল, ডক্টর, জটিল সমস্যা বলতে আমার ওয়াইফের যত দিন যাচ্ছে ওর সমস্যাটা বেড়েই চলেছে। নাইটমেয়ার প্রবলেম। ওর বয়স যখন 5+ তখন এই সমস্যার উৎপত্তি। যত দিন যাচ্ছে এটা বড় আকার ধারণ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে এখনো স্বাভাবিক একটা ঘুম দেওয়ার জন্য অ্যালকোহলের আশ্রয় নিতে হয়। অ্যালকোহল কি সবসময় নিতে হয়? না, শুধু রাতে, তাও রেগুলার নিতে দিই না। শুধু অ্যালকোহল নাকি আরো কিছুর আশ্রয় নেওয়া চলে? না না, শুধু অ্যালকোহলই।
দুঃস্বপ্নটা আসার কারণ জানা আছে কি, নাকি হুট করে? আসলে ডক্টর, দুঃস্বপ্ন আসার যথেষ্ট কারণ আছে। ও লাইফের প্রতি যথেষ্ট ক্রাইসিস গেছে, যার জন্য ওর আজ এই হাল। ছোটবেলায় বাবা মায়ের মধ্যে অশান্তি দেখতে দেখতে বেড়ে ওঠা, সেখান থেকে মাথায় কিছুটা চাপ পড়া, আবার হুট করেই বাবা মাকে হারিয়ে যাওয়া। ও এতটা ছোট ছিল যে ওর বাবা মা কোথায় সেটাও জানে না, বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও জানে না। সেখান থেকে ওইটুকু বয়সে দুঃস্বপ্নের ছোট্ট একটা অংশ ওর মস্তিষ্কে প্রবেশ করে। বাবা মাকে হারিয়ে যাওয়াটা ছিল একটা ভূতুড়ে কাহিনী। ও ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে দেখে ও অচেনা একটা দেশে। কোথা থেকে কোথায় কিভাবে এলো ও জানা নেই। যখন ও বাবা মায়ের থেকে হারিয়ে যায়, তখন ওর বয়স 5.5 বছরের মতো। আর ওর সাথে একটা ছোট্ট বোন ছিল, যার বয়স 6 মাসেরও কম ছিল। সেটাকে নিয়ে একটা অচেনা রাষ্ট্রে এসে পড়ে। তারপর আসি কয়েক বছর পর। বেশ কয়েক বছর যাওয়ার পর বাবা মায়ের আশা ছেড়ে দিয়েও ভালোভাবে বাঁচার চেষ্টা করে ওর বোনকে নিয়ে। কিন্তু কয়েক বছর পর জানা যায় ওর বোন অনেক অসুস্থ। যাকে বাঁচিয়ে রাখাটা ছিল রীতিমতো মৃত্যুর সাথে যুদ্ধ করে মৃত্যুকে হারিয়ে তাকে বাঁচিয়ে রাখা। সেখান থেকে নতুনভাবে দুশ্চিন্তা বেড়ে যায়। সুপ্ত অবস্থায় থাকা দুঃস্বপ্ন জাগ্রত হয়ে বড় আকার ধারণ করতে শুরু করে। মাঝপথে ছোট বড় অনেক কিছু হারায়। আর শেষ সময় বোনকে হারাতে হলো। কোনোভাবেই তাকে বাঁচাতে পারেনি। আপনজন শূন্য হয়ে একদম মাঝ সমুদ্রে ডুবে পড়ার মতো অবস্থা। সব মিলিয়ে এমন পর্যায়ে ও লাইফে চলে গেছে যে ওর দু চোখের পাতায় এক করলেই দুঃস্বপ্ন এসে হাজির। এমন না যে ওর ঘুম আসে না, ওর ঘুম আসে প্রচুর, কিন্তু ঘুমোতে পারে না। দুঃস্বপ্নগুলো এমন ভাবে আসে যে ওর কাছে মনে হয় ওগুলোই বাস্তব। আর ঘুমের মাঝেই চিৎকার দিয়ে ওঠে, কান্নাকাটি করে ওঠে। অ্যালকোহল কি ছোটবেলা থেকে? না ডক্টর, ছোটবেলা থেকে ধৈর্য ধরে থাকতে থাকতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়ে। গত 2 বছর ধরে ও অ্যালকোহল নিচ্ছে। শুধু অ্যালকোহলই, যার মধ্যে রেড ওয়াইনটা বেশি চলে। ওটা খেলে নাকি সংক্ষিপ্ত সময়ের জন্য টেনশন কমে, একটু ঘোর মাতাল হলে ঘুমের মাঝে যদি দুঃস্বপ্ন এসেও পড়ে, ওর উপর কোনো এফেক্ট করতে পারে না। ডক্টর মিশনের দিকে তাকিয়ে বলল, আপনি কোন স্বপ্নগুলো রাতে বেশি দেখেন, মানে যেগুলোর জন্য আপনার ঘুমাতে কষ্ট হয়? আমার সব স্বপ্নই প্রায় একই। অন্ধকার ছায়া, দু একটা নারী কণ্ঠের, পুরুষ কণ্ঠের চিৎকার ডাকাডাকি। এই কণ্ঠগুলো আমি বাস্তবে শুনিনি কখনো, তবে স্বপ্নের মাঝে যেগুলো হয় সেই কণ্ঠগুলো খুব চেনা চেনা লাগে, খুব আকর্ষণ করে। সাদা কালো ছায়া, অন্ধকার, যুবতী নারী, যুবক নারী, ছোট ছোট বাচ্চা, কিশোরী মেয়ে, এই কয়েকটা ক্যারেক্টার নিয়ে বেশি দেখি, যার অধিকাংশ সময় শুধু ছোটাছুটি করে, আমায় ডাকে, আর্তনাদ করে, চিৎকার করে। ঘটনাগুলো এমনভাবে সাজায় যেন আমার সামনে বাস্তবে মনে হচ্ছে সব। আমি কিছু করেছি, আমি কিছু করতে পারছি না। আমি কিছু করার চেষ্টা করলেই আমার আশেপাশে থেকে বড় বড় অজগর সাপ এসে আমাকে পেঁচিয়ে ধরে। আমি ছুটতে পারি না। যখন আমাকে ছোবল দিতে আসে, আমি তখন ছুটতে পারি, আর ছুটে কোথাও যাওয়ার আগেই আমি পানিতে পড়ে যাই, ডুবে যাই। ওপরে উঠতে পারি না। পানির নিচ থেকে আবার কিছু একটা টেনে ধরে। মিশানোর স্বপ্নে সংক্রান্ত সমস্ত কিছু খুলে বলল ডক্টরকে। ডক্টর সবটা শুনে চুপচাপ হয়ে রইল। এবার তীব্রকে জিজ্ঞাসা করলো, এর আগেও কি কোনো ট্রিটমেন্ট নিয়েছে আপনার ওয়াইফ? হ্যাঁ, ওর যে অভিভাবক, মানে যাদের কাছে ওরা বড় হয়েছে, তারা যথেষ্ট ভালো মানুষ। যখন থেকে ওর সমস্যাটা প্রকাশ পাচ্ছিল তখন থেকে ওকে ভালো ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছে। কিন্তু তারা প্রত্যেকে ওকে শুধু কড়া ঘুমের ওষুধ দেয়। সেটাতে কোনো উপকার আসেনি ওর, উল্টে সমস্যা বেড়েই চলেছে। ইদানিং মন ভোলা হয়ে যাচ্ছে, কখন কি করে তা ঠিক নেই। হুটহাট প্রয়োজনীয় জিনিস বলে চাই, একটা কাজ দিলে আরেকটা করে। এগুলো হয়তো অতিরিক্ত পাওয়ারে ঘুমের ওষুধ খাওয়ার জন্য এমন হয়েছে। যখন দেখা গেল ওর অবনতি হচ্ছে, তখন ওষুধ খাওয়া বাদ দিল। আপনাদের বিয়ে কিভাবে হলো, অ্যারেঞ্জ নাকি লাভ ম্যারেজ? না ডক্টর, অ্যারেঞ্জ বা লাভ কোনোটাই নয়। আমি ওকে জোর করে বিয়ে করি, অনেকটা ব্ল্যাকমেল আর থ্রেট করে। কেন? ও যা অবস্থা দেখতে পাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল ওর পাশে কেউ একজন থাকা দরকার, মেন্টালি সাপোর্ট দিতে। এইভাবে নিজের যন্ত্রণা নিজের মধ্যে পুষতে পুষতে আজ অ্যালকোহল ধরেছে। কাল যে ড্রাগস নেবে না তার কি গ্যারান্টি? এভাবে লাইফটা শেষ করে দেবে? জীবন কি এতই সস্তা? এই সব কিছু ভেবে আমি ভাবলাম জোর করে হলেও ওর কাছে কি যাওয়ার দরকার। এই সব কিছু ভেবে আমি ভাবলাম জোর করে হলেও ওর কাছের কেউ হওয়ার, যেন ও না চাইতেও ভেতরের কষ্টগুলো আমার সাথে শেয়ার করে। বাট মিশন এমন যে ও কোনো ছেলের চোখের দিকে তাকাই না, আমাকে দেখবে তো দূর থাক। তখন ভাবলাম ওর সাথে আমার বন্ধুত্ব হবে না কখনো, তাই বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। চাইলেও আমার থেকে ছাড়াতে পারবে না নিজেকে। জোর করে বিয়ে করি ঠিকই, কিন্তু ওর কাছের কেউ হয়ে উঠতে পারেনি। এই দিক দিয়ে সমস্যা ওর না, সমস্যাটা আমার। কারণ আমি কারোর সাথে ফ্রি হওয়ার জন্য স্বাভাবিক বা একটু মধুমাখা স্বরে কথা বলতে পারি না। আমি চাই ওর সাথে ভালোভাবে কথা বলতে,
কিন্তু আমার ভেতর থেকে আসে না কথা। আমি শুধু ওর সাথে এমন না, সবার সাথেই এমন। আমার বাবা মা থেকে শুরু করে অফিস কলিগ কেউ বাদ নেই। আমি ভালোভাবে কথা বললেও অপর পাশের মানুষ মনে করে আমি প্রচন্ড রেগে আছি। আমাদের সম্পর্কটা স্বাভাবিক না হওয়ার আরো কিছু কারণ আছে। ওকে কখনো কিছু ভালো মতো বললে সেটাও বাঁকাভাবে নেয়। যতক্ষণ না আমি ওকে বাঁকাভাবে না বোঝাবো, ও ঘাড় তেরামো করবেই। ওর সাথে পরিচয় হয়েছে তখন থেকেই ওর এরকম চালচলন। বুঝতে পারছি না এটা ওর মানসিক সমস্যা নাকি জন্মগত স্বভাব। তীব্রর কথার মধ্যে মিশন তীব্রর দিকে চোখ গরম করে বলে উঠল, আমি ঘাটতারামো করি? আপনি কতটা খবিস সেটা কেন বলছেন না? তীব্র চোখ গরম করে মিশনের দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে আস্তে করে বলল, মিশন, আমার পুরো কথা শেষ হয়নি, পুরোটা বলে দিই, তারপর তোমার তাফলিং শুরু করো। ও, আরো কিছু বাকি আছে আমার নামে বলার? নিজে তো আস্ত ইবলিশের বংশধর। কথায় কথায় কোনো লাইনের ঠিক নেই। জটলা যত নিজের মধ্যে, নিজের গুণ সব ঠেলে ঠেলে আমার দিকে দিচ্ছেন। মিশন, থামো, এখানে এইভাবে ঝগড়া করো না। ডক্টর কি ভাববে বলো তো? উনি আমাদের ভাষা জানে না বলে কি বুঝতে পারছে না তুমি কি বলছো? উম, বুঝুক, তাতে আমার কি সমস্যা? আপনি ডক্টর দেখান, আমি সুস্থ আছি। দাঁত কিরমির করে কথাগুলো বলি মিশন চেম্বার থেকে বেরিয়ে গেল। ডক্টর মিশনের অ্যাক্টিভিটিস দেখছিল। তীব্র দীর্ঘশ্বাস ফেলে ডক্টরের দিকে তাকিয়ে বলল, ওর রাগটাও খুব বেশি, একটুতেই রেগে যায়। রাগ চেপে রাখাটা ওর দ্বারা সম্ভব হয় না। রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাগের মাথায় বেশ কয়েকবার আমাকে মারার চেষ্টাও করেছে। বুঝতে পারলাম না ওনার সমস্যা। মিস্টার তীব্র, আপনার ওয়াইফের ব্যাপারটা খুব জটিল। আমাকে এটা নিয়ে স্টাডি করে রাইট ট্রিটমেন্ট দিতে হবে, যেহেতু ঘটনাটা 2 মাস বা বছর না, এটা বহু বছরের উৎপন্ন সমস্যা। আমাকে কি একটু সময় দেওয়া যাবে? শিওর ডক্টর। আপনি আমার সাথে ঠিক কালকের পরের দিন এই সময় দেখা করবেন। ওকে ডক্টর। এখন আপনার সমস্যাটা বলুন। আমারটা পরেই বলি, আগে ওটা ঠিক হোক। ঠিক আছে, যেটা করে খুশি। তাহলে আজ আসি। ডক্টরের থেকে বিদায় নিয়ে তীব্র বেরিয়ে গেল। মিশন হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। গাড়ির ভেতর গাইড বসে আছে ড্রাইভিং সিটে। এভাবে ছুটে এলে কেন? ভদ্রতা সুযোগ মানুষ ধৈর্য ধরে চুপচাপ বসে থাকে, সেটা তো পারলেই না, উল্টে বেয়াদবি করে বেরিয়ে এলে। আমি ভদ্র হয়ে কি করব? নেশাখোর মাতাল আমি। আপনি ভদ্রলোক রাখুন আপনার ভদ্রতা বজায়। আমারই ভুল, সমস্যা আসলে আমার মধ্যেই। তুমি যে জেনেটিক্যালি এরকম সেটা আমি বুঝে উঠতে পারিনি। মিশন গাল ফুলিয়ে চুপ করে রইল। তীব্র ধমকের স্বরে বলল, দাঁড়িয়ে আছো কেন? গাড়িতে ওঠো। মিশন গাড়িতে উঠে চুপ করে রইল। দুজন গাড়ির দুপ্রান্তে বসে রইল। মিশনের উপর মেজাজ এতটা গরম হচ্ছে যে কিছু বলতে পারছে না বলে ভেতরেই রাগ জমা করছে। আর সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিচ্ছে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে মিশন জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে আর কিছু একটা ভাবছে। মানুষটা কি আসলেই ভালো নাকি অভিনয় করছে আমার সাথে? নিশান, তুই কেন এই লোকটাকে পছন্দ করতিস? শুধু তোর জন্য আমি এর পিছু কাটতে পারছি না। কি আছে এই লোকটার মাঝে? কি করা উচিত আমার? অতীত অতীত ভুলে কি আমার নিজেকে মানিয়ে নিতে হবে বর্তমানের সাথে? না, সেটা আর পারবো না আমি। হারাতে হারাতে আমি ক্লান্ত হয়ে গেছি। কাউকে ভালোবাসার চেষ্টা মানে তাকে হারিয়ে যাওয়ার প্রসেস শুরু হয়। আমার জন্মটাই একটা কুফা। কুফা না হলে কি কেউ নিজের বাবা মায়ের জীবনে অশান্তি ডেকে আনে? পরিবারকে হারায়, যাকেই ভালোবাসি সেই হারিয়ে যায়। মা বাবা, তোমরা কোথায়? এই পৃথিবীতে আছো নাকি নিশানের মতো মাটির নিচে? শুনেছি পৃথিবীটা নাকি অনেক ছোট। তাহলে কেন এতগুলো আলোক বর্ষ পেরিয়েও তোমাদের সাথে দেখা হলো না? মা, তুমি তো বলেছিলে সময় মতো ফিরে আসবে। তুমি কি জানো তোমার একটা মেয়ে পৃথিবী থেকে হারিয়ে গেছে, আর একটা মেয়ে জীবিত লাশ হয়ে বেঁচে আছে? তুমি কি জানো মা, তোমার বড় মেয়ে তোমায় দেয়া কথাটা রাখতে পারেনি। নিশানকে আমি আগলে রাখতে পারিনি, ওকে প্রোটেক্ট করতে পারিনি। কিছু কুকুর তোমার মেয়েকে মেরে দিয়েছে। তোমার বড় মেয়ে কিছু করতে পারেনি মা। এই পৃথিবীটা আমাকে হারতে পাঠিয়েছে, জিততে নয়। কিছু পাওয়ার আগেই হারিয়ে যাচ্ছি, তবুও ভুল করে কিছু পাইনি মা। যখন যাকে ভালোবেসেছি তার জীবনেই মৃত্যু হয়ে আগমন করছি। আমার অতীত থেকে কি করে বের হব মা? অতীত থেকে বেরিয়ে এলে কি আমার ভাগ্য বদলে যাবে? আমার হারিয়ে যাওয়া গুলোকে ফিরে পাবো? মা, যদি পৃথিবীতেই থাকো তুমি, তবে শেষবারের মতো দেখতে চাই তোমাকে, বাবাকে। আমি হারাতে হারাতে
আমি হারাতে হারাতে ক্লান্ত মা। আচ্ছা মা, তুমি সেদিন আমায় নিয়ে ওভাবে ছুটছিলে কেন? বাবা কোথায় ছিল? ওই লোকগুলো বাবার সাথে কি করছিল? জানো মা, তীব্র স্যার না আমার সম্পর্কিত সব তথ্য জানে। কি করে জানি এত সব? তুমি কি ওনাকে চেনো? উনি আমার কিছু হয় কি? উনি উনি পুরোটাই একটা রহস্যময় বস্তু, জানো তো। ওনার কোনো কাজের আগা মাথা বুঝি না। আর ওনার ব্যবহার এত খারাপ বলে বোঝাতে পারবো না। আমার ওনাকে একটু ভালো লাগে না, কিন্তু কেন জানি না আমি ওনাকে ছাড়তেও পারি না। একটা আকর্ষণ যেন আছে ওনার মাঝে। কথাগুলো ভাবতে ভাবতে মিশানের পেছনে তীব্র এসে দাঁড়ালো। মিশন, মিশান পিছু ঘুরে তাকায়। বলুন। একটা কাজ করতে হবে। কি? এবারে কাজটা একটু কঠিন কাজ, তবে মার্ডার না। তবে যেটা করবে সেটাতে অনেক রিস্ক আছে। বলুন। তীব্র মিশানের পাশে দাঁড়াতে দাঁড়াতে বলল, দেখো মিশন, তোমার সাথে আমার দাম আজ সম্পর্ক হলেও তুমি আমার বিশ্বস্ত। দিন শেষে আমি তোমাকে দিয়েই ভরসা পাই, তাই কঠিন কঠিন কাজগুলো তোমায় দিয়েই করাই। তেল পরে মারুন, আগে কাজের কথা বলুন। আমরা এক রাতে যে বাড়িটা পর্যবেক্ষণ করছিলাম, ওটার যে মালিক উনি অনেকটাই বয়স্ক, এই ধরো 50-এর উপর। তবে দেখে বোঝা যায় 40 বছর বয়স। তার একটা ছেলেও আছে, ছেলেটার বয়স 25 বছর, বাইরের কান্ট্রিতে থাকে। ওনার এত টাকার উৎস ছিল কঠিন অধ্যবসায়, তবে শর্টকাটে। স্টোরি কি? নাম জাফর হাসান না আহমেদ কিছু একটা হবে এরকম। অনেক গরিব ঘরে ছিল, তবে অনেক ভালো স্টুডেন্ট ছিল। স্কলারশিপে দেশের বাইরে পড়তে যায়, ইউরোপে মেবি। সেখানে স্টুডেন্ট লাইফে এক বয়স্ক টাকওয়ালা মহিলাকে বিয়ে করে। বিয়ের বছর খানেক পর মহিলাটা মারা যায়, নাকি মেরে ফেলা হয় সেটা জাফরই ভালো জানে। তবে সবাই স্বাভাবিক মৃত্যুই ধরে নিয়েছে। মহিলাটার অ্যাজমা প্রবলেম ছিল। মহিলাটার কোনো সন্তান ছিল না। জাফরকে বিয়ে করা 3 বছর আগে স্বামী মারা যায়, সেই সূত্রে স্বামীর সমস্ত সম্পত্তি সে পায়। এরপর সে মারা যাবার পর তার সমস্ত সম্পত্তির মালিক হয় জাফর। একটা 20 বছরের ছেলে কোটি কোটি টাকার মালিক, ভাবা যায়? সে টাকা দিয়ে জাফর ভালো কিছুও তো করতে পারত, কিন্তু কালো রাস্তায় জোয়া খেলার মতো একটা কঠিন খারাপ খেলাই মেতে ওঠে সেই সমস্ত টাকা দিয়ে। টাকার পরিমাণ হাজার গুণ হারে বাড়লেও তার সমস্ত সাদা কালো টাকায় রূপান্তর হয়। দেশে সে তৈরি করে সন্ত্রাসী গ্যাং। ওর নামে চাঁদা তোলা হচ্ছে প্রতিদিন কোটি কোটি টাকা। অবৈধ অস্ত্র পাচার, বোমাবাজি, খুন খারাপি, দখলদারি হয়ে উঠেছে ওর জীবনের দৈনন্দিন রুটিন। ও হ্যাঁ, যখন ও স্কলারশিপে ইউরোপে যায়, তার 2 বছর আগে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। টাকা জোয়ারে ফুলে ফেপে ওঠে। দেশে এসে যখন জায়গা করে, তখন তার এক্সের কোলে একটা ছেলে সন্তান। অতঃপর সেই নারীকে জাফর বিয়ে করে নিয়ে আসে, ছেলেটা সহ। এখনো সেই ছেলেই আছে, তার বাচ্চা কনসিভ করেনি। তবে খবর পেয়েছি ও আরেকটা বিয়ে করেছে, যেটা ওর ওই বউ জানে না। ও বাহ, পুরো ফিল্মের লাইফস্টাইল। শুধু এখানেই শেষ না, এককালে ওর গার্লফ্রেন্ডকেও ভালোবাসতো ঠিক, পাশাপাশি অন্যদের গার্লফ্রেন্ডকেও ভালোবাসতো। মেয়েটার নাম মেবি মোনালিসা। তো মোনালিসা ছিল জাফরের খালাতো ভাইয়ের গার্লফ্রেন্ড। সেখান থেকে ওদের পরিচয়, প্রেম, আবার বিয়ে হয়ে যাওয়া, বাচ্চা হওয়া। সেই বাচ্চা সহ জাফরের কাছে আসে। যাই হোক, মাথা ধরানো ইতিহাসে না যায়, ওদের ব্যাপারে ওরা বুঝুক। ওদের পার্সোনাল লাইফ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের মাথাটা খাটাতে হবে অন্য এক জায়গায়। কি? জাফরের ছেলেটা তো দেশের বাইরে থাকে, তাই ওকে দিয়ে কিছু হবে না আপাতত। যেহেতু জাফর দেশে থাকে আর ওর ওই সুন্দর নারীদের প্রতি একটু বেশি দুর্বলতা, সেজন্য তোমার একটু কাজটা করে দিতে হবে প্লিজ। এক বিছানায় শোবো? ছি ছি, এরকম কিছু না। তুমি আমার বউ, অন্য কারো বিছানায় কেন যাবে? তাহলে? ধরো ওঠানে একটা পায়রা বসে আছে, আমি কোনো প্রকার জোর জবরদস্তি না করে কিভাবে ঘরে আনবো? সিম্পল, কিছু ধান বাইরের উঠান থেকে ফেলতে ফেলতে ঘরের দিকে আনবো। পায়রা ধান খেতে খেতে ধানের লাইন ফলো করে ঘরে এসে যাবে। এক্স্যাক্টলি, তাই করতে হবে। স্যার, বলো। এটা বেশি রিস্কি হয়ে যাবে না? ওনার যা বর্ণনা দিলেন তাতে আমার ভয় হচ্ছে। কোনো ক্ষতি করে দেবে না তো? পায়রার মতো যদি ধান খেয়ে ফেলে? মিশন, তুমি একটা কথা মাথায় রেখো, যেখানে যাও না কেন তুমি এই তীব্র সর্বদা তোমার ছায়া হয়ে থাকবে। সেটাই তো সমস্যা। আপনি যেখানে আছেন সেখানে আমার বিপদ অনিবার্য। শুধু শুধু ভুল বোঝো তুমি। আরেকটা কথা, আমি আপনার বউ, এটা দয়া করে বারবার উচ্চারণ করতে